হেডিং দাও। মেটালার্জি। ওকে, মেটালার্জি যেটাকে বাংলায় বলে হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা। তো এখন যদি বলা হয় যে এই ধাতুবিদ্যা বা মেটালার্জি বলতে তুমি কি বোঝো, তাহলে তুমি কি বলবে? ধাতুবিদ্যা বলতে তুমি কি বোঝো যদি বলা হয়, তাহলে তুমি কি বলবে? সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা কেমিস্ট্রি একটা পার্ট, দ্যাট ইজ আ ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি branch of chemistry which deals with the method of extraction, নিষ্কাশন যেটাকে বলা হয়, extraction of metals from their ores, 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 ওর্স থেকে তাদের মেটালকে, পার্টিকুলার মেটালকে নিষ্কাশন করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে যে সায়েন্স বা যে ব্রাঞ্চ অফ সায়েন্স বা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রির মধ্যে পড়াশোনা হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেটালার্জি। তার মানে এখানে আমরা কি করি অ্যাকচুয়ালি? আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমরা মাইনিং করি, মানে আর্থ ক্রাস্ট থেকে আমরা কিছু মিনারেলস তুলে নিই। তুলে নেওয়ার পরে সেটাকে বিভিন্ন প্রসেস, সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে সেটাকে আস্তে আস্তে একটা স্টেপ, তারপরের স্টেপ, তারপরের স্টেপ, এইভাবে স্টেপ স্টেপ ওয়াইজ ফলো করে বা কাজকর্ম করে আমরা আলটিমেটলি একটা পিওর মেটাল পাই। এবং এই টোটাল যে মেথডটা, যে টোটাল প্রসেসটা, সেই প্রসেসটা যে ব্রাঞ্চ অফ কেমিস্ট্রির মধ্যে পড়াশোনা হয়, সেটাকেই বলা হয় মেটালার্জি। এখন মেটালার্জি যদি পড়তে হয়, তাহলে এখানে বেশ কিছু টার্ম আমাদের প্রথমে চলে আসে, যেগুলো আমাদের জানতে হবে। বেসিক্যালি প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে মাইনিং। মাইনিং, এই মাইনিং মানে কি? মানে খনি থেকে কোনো কিছু উত্তোলন করা, সেটাকেই বলা হয় মাইনিং। তো তুমি যখন মেটালার্জি নিয়ে কাজ করবে, তখন প্রথমে যে স্টেপটা আছে সেটা হচ্ছে খনি থেকে তোমাকে তোমাকে ওই ধাতুর যে আর্থ ক্রাস্ট যেটাকে বলা হয়, খনিজ পদার্থ যেটা, সেইটাকে তোমাকে তুলতে হবে। তাহলে মাইনিং প্রসেস, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ইট ইজ এ প্রসেস of taking out ore from earth crust. Earth crust is called mining. By it is a process of taking out ore from earth crust. আচ্ছা, যখনই তুমি আর্থ ক্রাস্ট বলছো, সেখান থেকে যখন তুমি ওর নিষ্কাশন করবে, টেকিং আউট ওর, তখনই প্রশ্ন হয়ে যাচ্ছে হোয়াট ইজ ওর। ওরটা কি তাহলে? আকরিক। আমরা বারবার ওর কথা, হ্যাঁ, ওর হচ্ছে একটা মিনারেল। সেই মিনারেল যেটা কিনা অবশ্যই খনি থেকে তোলা হবে, এবং খনি থেকে তুললেই সেটা মিনারেল বা ওর বলা যাবে না, দেখতে হবে সেটার বাজার মূল্য
আমার প্রফিটেবল কিনা। এখন খনি থেকে সোনা তোলা আর খনি থেকে কয়লা তোলা দুটোর মধ্যে পার্থক্য আছে। কোনটা মোর প্রফিটেবল সেটা দেখতে হবে, যে আমি কোনটাকে বেশি মানে প্রফিট করতে পারছি। তো তার দিকে মানুষের সবসময় এটা বেশি থাকবে, ঝোঁকটা বেশি থাকবে যারা মাইনিং করে। তো যা তাই তুলে নিলেই হবে না। যদি তুলে শুধু পাথর তুললে তাহলে সেটা কোনো লাভ নেই। তুলে এমন কিছু তোমাকে মিনারেল পেতে হবে যেটা বাজার মূল্য এমন, যেটা তোমাকে এই যে মেটালার্জি পুরো যে প্রসেসটা সেগুলো করার পরে আলটিমেটলি যেটা তুমি পাবে সেটা বাজারে তুমি বিক্রি করলে তুমি একটা লাভের মুখ দেখতে পাবে। দ্যাট ইজ দ্য ওর। আর যদি সেটা না হয় তাহলে সেটা হচ্ছে গ্যাং অর ম্যাট্রিক্স, মানে সেটা অপদ্রব্য আর কি, কোনো কাজের না। তো সেটাকে তুলে আমার কোনো লাভ হবে না, সেটাকে আমি ওর বলতে পারি না। তো ওর মানে কি? ওর মানে তুমি যেটা মাইন থেকে তুলছো যেটা কিনা প্রফিটেবল ইন দ্য মার্কেট। তাহলে এখানে আমরা বলতে পারি the mineral from which a metal can be profitably and easily extracted is called an ore. Is called an ore. হলো? তাহলে এটা গেল ওর। তাহলে যদি আমি মাইনিং করে সব সময় যে আমি যেটা মাইনিং করছি সেটা সবকিছুই আমার প্রফিটেবল হবে না, বা সেখান থেকে ইজি এক্সট্রাকশন অফ মেটাল করা যাবে এমন নয়। যদি না করা যায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো গ্যাং অর ম্যাট্রিক্স। গ্যাং অর ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আনডিজায়ারেবল প্রোডাক্ট, মানে যেটা তুমি তুলছো সেটা কোনো তোমার কোনো কিছুই কাজে লাগবে না। তাহলে এটা হচ্ছে দি আনডিজায়ারেবল ইম্পিউরিটিস বলা যেতে পারে। Undesirable impurities present in an ore are called gang. ওকে, তার মানে অ্যাকচুয়ালি তুমি যে খনিজ দ্রব্যটা তুলছো, হ্যাঁ, মাইনিং করে যে খনিজ দ্রব্যটা তুলছো তার মধ্যে দুটো জিনিস থাকবে। একটা টোটালটা তুমি খনিজ দ্রব্য তুললে তার মধ্যে অ্যাকচুয়ালি ওর এবং গ্যাং গ্যাং দুটো মিশিয়ে থাকবে। এবার তুমি সবসময় কি করবে? এই টোটাল থেকে গ্যাংটাকে আলাদা করে বাদ দিয়ে ফেলে দেবে, আর তুমি যেটা চাইবে কি সবসময় ওরটাকে নিষ্কাশন করতে। এবার ওর থেকে আবার তুমি সেখান থেকে আলটিমেটলি মেটালটাকে নিষ্কাশন করবে যেটা তুমি পাচ্ছ। তাহলে টোটাল জিনিসটা হচ্ছে তুমি একটা অশুদ্ধি হিসেবে টোটাল জিনিসটা মাইনিং করে তুলে সেখান থেকে ঝাড়াই বাছাই করে তুমি গ্যাং বা ম্যাট্রিক্স গুলোকে বাদ দিয়ে দিলে, বাদ দিয়ে তুমি একটা ফ্রেশ ওর পেলে। এই ওরটা কি হচ্ছে? সেটাই হচ্ছে তোমার প্রফিটেবল প্রোডাক্ট। সেইটা থেকে এবার তোমাকে সেইটা থেকে তোমাকে এবার মেটাল তো বার করে নিতে হবে, কারণ ওর যেটা থাকবে সেটা একটা কমপ্লিকেটেড ওয়েতে থাকবে, সেটা একটা কম্পাউন্ড হয়ে থাকবে। সেখান থেকে তোমাকে ফ্রেশ মেটাল থেকে নিষ্কাশন করতে হবে, তারও কিছু প্রসেস আছে। তো সেই আলটিমেট মেটালটাকে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে তোমার মানে প্রোডাক্ট আর কি। সেটাকেই তুমি এবার মার্কেটে তুমি বিক্রি করতে পারবে। তো এটা হচ্ছে টোটাল ব্যাপার। এবার এই যে মাইনিং করে যে আমি ওর এবং গ্যাং ম্যাট্রিক্স এগুলোকে পেলাম টেলাম, এবার এখান থেকে যে মেটালটাকে তুমি নিষ্কাশন করবে, সেই মেটালটা নিষ্কাশন করতে গেলে তো সিম্পলি ধুয়ে ফেলে দিয়ে দিলে হবে না। মানে তুমি মাটি থেকে তুললে একটা জিনিস দিয়ে একটু জল টল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে মেটাল পেয়ে গেলে এমন তো হবে না।
তার জন্য অনেক তোমাকে কষ্টকর মানে পথের মধ্যে দিয়ে যেতে হবে, বিভিন্ন প্রসেস তার মধ্যে দিয়ে যেতে হবে, তবেই তুমি আলটিমেটলি সেই মেটালটা পেতে পারো। তাহলে এবার দেখতে হবে সে কি কি প্রসেসের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। এবার একটা প্রসেস দিয়ে সমস্ত মিনারেলকে বা সমস্ত মেটালকে নিষ্কাশন করা যায় না। বিভিন্ন টাইপ অফ মেটালের জন্য টাইপ অফ মেথডোলজি আছে। কিছু টাইপ একরকম মেথড ফলো করে, কিছু টাইপ আর একটা মেথড ফলো করে। তো এরকম কিছু সেই রকম ডিপেন্ড করবে কোন মেটাল ক্যাটাগরি বা কোন ধরনের ওর কোন কোন প্রসেস ফলো করে, সেই সেই প্রসেসগুলো তার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের সেই যে কত ধরনের প্রসেস হয় সেইটার উপর বেস করে মেটালার্জিকে তিনটে ভাগে ভাগ করা হয়। মেটালার্জিকে তিনটে ভাগে ভাগ করা হয়। মেটালার্জিকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, একটাকে বলা হয় পাইরোমেটালার্জি। পাইরোমেটালার্জি। আর একটাকে বলা হয় হাইড্রোমেটালার্জি। হাইড্রোমেটালার্জি। আর আরেকটা হচ্ছে ইলেকট্রোমেটালার্জি। আচ্ছা, পাইরোমেটালার্জি যেটা, সেটা হলো তোমার থার্মাল ট্রিটমেন্টের উপর, মানে এখানে হিট প্রসেস, হিটিং প্রসেস। এখানে এই মেটালার্জি প্রসেসে বা মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে হিট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় থার্মাল ট্রিটমেন্ট করা, থার্মাল ট্রিটমেন্ট এখানে করা। আর হাইড্রোমেটালার্জিতে অ্যাকচুয়ালি এখানে ইউজ করা হয়, হাইড্রো মানে জল, তাহলে জলের কেমিস্ট্রি ইউজ করা হয়, ইউজ অফ ইউজ অফ অ্যাকুয়াস কেমিস্ট্রি। আর ইলেকট্রোমেটালার্জিতে বুঝতেই পারছো ইলেকট্রিসিটি এখানে ব্যাপার আছে, এখানে ইলেকট্রোড ইউজ করা, ইউজ অফ ইলেকট্রোডস। ঠিক আছে। তো এই তিন ধরনের মেটালার্জি প্রসেস আছে যেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। এবার কিছু কিছু মেটালের জন্য পাইরো মেটালজি অ্যাপ্লাই করা হবে, কিছু কিছু মেটালের নিষ্কাশনের ক্ষেত্রে হাইড্রোমেটালার্জি ইউজ হবে, কিছু কিছু মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে ইলেকট্রোমেটালার্জি ব্যবহার করা হবে। তো তিনটে জিনিসই আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তো পাইরোমেটালার্জি, হাইড্রোমেটালার্জি, ইলেকট্রোমেটালার্জি। যেখানে পাইরোমেটালার্জিতে থার্মাল ট্রিটমেন্ট করা হবে, হাইড্রোমেটালার্জিতে সেখানে অ্যাকুয়াস কেমিস্ট্রিকে ইউজ করা হবে, আর ইলেকট্রোমেটালার্জিতে সেখানে ইলেকট্রোকেমিস্ট্রিকে ইউজ করা হবে। তার মানে ইলেকট্রোড সেখানে একটা রোল প্লে করবে। ওকে। হ্যাঁ। এবার দেখো আমাদের এই যে তিনটে ধরনের মেটালার্জি আমরা আলোচনা করলাম, মানে লিখলাম আর কি, ক্লাসিফাই করলাম, এগুলো তো আমরা আলোচনা করবোই। এবার আমরা দেখবো সেই তিনটে, এই যে তিনটে প্রসেস মানে পাইরোমেটালার্জি, হাইড্রোমেটালার্জি, হাইড্রোমেটালার্জি এবং ইলেকট্রোমেটালার্জি, তিনটে কিন্তু আলাদা ক্লাসিফিকেশন, কিন্তু এদের প্রসেস মানে স্টেপস, যদি বলি স্টেপস, সে স্টেপস গুলো কিন্তু একই। থার্মাল ট্রিটমেন্ট করবো পাইরোমেটালার্জিতে, ঠিক আছে, ইউজ অফ অ্যাকুয়াস কেমিস্ট্রি হাইড্রোমেটালার্জি, ইউজ অফ ইলেকট্রোড ইলেকট্রোমেটালার্জি, সবই ঠিক আছে। কিন্তু এই যে একটা ধাতু নিষ্কাশন করতে গেলে একদম মাইনিং থেকে বা ওর থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে যে যে স্টেপ ফলো করতে হয় এটা সবার জন্য সেম। এবার তার মধ্যে কিছু টেকনিক্যাল পার্থক্য টার্থক্য রয়েছে, সেগুলো আমরা যখন পড়বো আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমরা এখন বেসিক্যালি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে স্টেপস, স্টেপস ইনভলভড in metallurgy.
প্রথমে আমরা আলোচনা করলাম কত ধরনের মেটালার্জি হয়, আর এবার আলোচনা করব স্টেপস, মানে একটা পার্টিকুলার মেটালার্জি প্রসেসে আমরা কি কি মানে পদক্ষেপ নিয়ে থাকি পরপর, সেইটা আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে আমি একটা ফ্লো চার্ট দেখাবো, সেই ফ্লো চার্টটায় কি কি কিভাবে আমরা একটার পর একটা করি সেটা দেখতে পাবে। আর তারপরে আমরা ফ্লো চার্টের পরে সেই প্রত্যেকটা স্টেপকেই আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপকে আলোচনা করবো আলাদা আলাদা করে। তো প্রথমে আমি বলছি যে ধরো প্রথমে তুমি ওরটাকে পেলে, ওরটাকে নিলে, তাহলে ওরটা কি? ওরটা হচ্ছে একটা প্রফিটেবল এবং ইজিলি যেখান থেকে ধাতু নিষ্কাশন করা যায় এরকম একটা মিক্সড মিক্সড স্পিসিস, যেখানে অনেকগুলো জিনিসপত্র থাকবে, অনেকগুলো মেটাল থাকতে পারে, তার কার্বনেট, সালফেট, অক্সাইড এবং তার সঙ্গে গ্যাং ম্যাট্রিক্স সব থাকবে। প্রথমে যেটা করা হবে ওটাকে, যে ওরটা তুমি নেবে, প্রথমে যেটা করা হবে ওটাকে প্রথমে ক্রাশিং করা হবে। ক্রাশিং করা হবে, যেটা ওরটা তুমি নিয়েছো বড় বড় চাং, ধরো পাথরের চাং এরকম বড় বড় নিলে, সেটাকে প্রথমে ডাস্ট করে ফেলা হবে। হ্যাঁ, প্রথমে ক্রাশিং করা হবে, গ্রিন, যেটাকে বলে মিক্সচার গ্রিন্ডার যে কাজটা করে আর কি, যে কোনো একটা মিক্সচার গ্রিন্ডারের মধ্যে তুমি কিছু দিলে দিয়ে এবার সেটাকে দেখবে ক্র্যাশ করে একদম ধুলো করে ফেলে। তো সেই ক্রাশিংটা প্রথমে করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে যেটা করতে হবে, ক্রাশিং করার পরে সেখানে পরের স্টেপ হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন, ওকে। আচ্ছা, এই কনসেন্ট্রেশনটা অ্যাকচুয়ালি যেটা করে, কনসেন্ট্রেশন মানে হচ্ছে এখান থেকে ওই ওর থেকে অশুদ্ধিগুলোকে আলাদা করে নেওয়া, মানে আলাদা করে বেছে বেছে ফেলা, সেখান থেকে শুদ্ধ যে মেটালের যে অ্যালয় গুলো আছে বা মেটালের যে কম্পাউন্ড গুলো আছে সেইগুলোকে আলাদা করা, আর গ্যাং ম্যাট্রিক্স গুলোকে আলাদা করা, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওর, কনসেন্ট্রেশন অফ ওর। এবার এই কনসেন্ট্রেশন অফ ওর যেটা হয় সেটাকে দুটো ভাবে করা যায়। একটা ফিজিক্যাল ওয়েতে করা যায়, ফিজিক্যালি, আর একটা করা যায় কেমিক্যাল। ফিজিক্যালি আর কেমিক্যাল এটা করে, ফিজিক্যালি আর কেমিক্যাল করে আমি কনসেন্ট্রেটেড মানে আলাদা করে নিলাম, কনসেন্ট্রেটেড ওরস, কনসেন্ট্রেটেড ওরস। এবার দেখো, এই যে ফিজিক্যালি তুমি করবে কাজটা, এই ফিজিক্যালি কনসেন্ট্রেশন করার মানে হচ্ছে কি বললাম, গ্যাং ম্যাট্রিক্স গুলোকে আলাদা করে ফেলা। হ্যাঁ, গ্যাং ম্যাট্রিক্স গুলোকে আলাদা করে ফেলা। এই গ্যাং ম্যাট্রিক্স গুলো যে আলাদা করবে সেটা তিনটে ভাবে করা যায়, মানে ওর থেকে অশুদ্ধিগুলোকে যে আলাদা করবে সেটা তিনটে ভাবে করা যায় ফিজিক্যাল প্রসেসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রাভিটি সেপারেশন, 2 নম্বর প্রসেস হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন, ম্যাগনেটিক সেপারেশন, 3 নম্বর হচ্ছে ফোর্থ ফ্লোটেশন। ফোর্থ ফ্লোটেশন। তো এই তিনটে প্রসেস আমাদের ফিজিক্যাল প্রসেস আছে, যেখানে আমরা গ্যাং ম্যাট্রিক্সকে ওরের মিনারেলস থেকে আলাদা করতে পারি, মানে অ্যাকচুয়াল যে মেটাল কম্পাউন্ড থেকে আলাদা করতে পারি। তো এই যে তিনটে প্রসেস তুমি দেখতে পাচ্ছ, গ্রাভিটি সেপারেশন, ম্যাগনেটিক সেপারেশন, ফোর্থ ফ্লোটেশন, এগুলো সব আমরা আলোচনা করবো একটা একটা করে। মনে রাখবে যে কোনো একটা পার্টিকুলার মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে তুমি তিনটের যে কোনো ইউজ করতে পারো না, মানে যা ইচ্ছা ইউজ করতে পারো না। বলেছি পার্টিকুলার মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে পার্টিকুলার প্রসেস, তাহলে কোনো কোনো মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে গ্রাভিটি সেপারেশন করতে হবে,
কোনো মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে ম্যাগনেটিক সেপারেশন করতে হবে, কোনো মেটাল নিষ্কাশনের ক্ষেত্রে ফ্লোটেশন ইউজ করতে হবে, এবং এগুলো হচ্ছে নির্দিষ্ট। তুমি ইচ্ছা মতো যারও কারোর জন্য গ্র্যাভিটি সেপারেশন, ইচ্ছা মতো ম্যাগনেটিক সেপারেশন, বা সবার জন্যই সবকিছু এরকম কিছু না। এটা প্রত্যেকটা প্রসেস ফিক্সড মেটালের জন্য। আর কেমিক্যাল প্রসেস যেটা তুমি দেখতে পাচ্ছ, এই কেমিক্যাল প্রসেসে মানে কেমিক্যালি যেটাকে বলা হয়, এই কেমিক্যালি তুমি একটা প্রসেস করতে পারো, যে কেমিক্যালি আমি কি করে সেপারেট করব, দ্যাট ইজ কল্ড লিচিং। LEACHING, লিচিং। এই লিচিংটা কেমিক্যাল প্রসেস, কনসেন্ট্রেট করা। আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, হচ্ছে তিনটে। এবার এই কনসেন্ট্রেটেড ওর হয়ে গেল, মানে এই তুমি ফিজিক্যালি করতে পারো বা কেমিক্যালি করলে, যা করলে করলে, যে কোনো একটা প্রসেস করলে করে তুমি কনসেন্ট্রেটেড ওর পেয়ে গেলে, মানে কনসেন্ট্রেটেড ওর মেলে এখান থেকে তুমি অশুদ্ধিকে দূরীকরণ করলে, মানে গ্যাং ম্যাট্রিক্স আলাদা হয়ে গেল। এবার যেই গ্যাং ম্যাট্রিক্স আলাদা হয়ে গেল, এবার এটাকে সবসময় যে পরিস্থিতিতেই থাক না কেন, সে সালফেট ফর্মে থাকতে পারে, তো মেটাল সালফেট, মেটাল সালফাইড, বা মেটাল অক্সাইড ফর্মেও থাকতে পারে, মেটাল কার্বনেট ফর্মে থাকতে পারে। হ্যাঁ, যে ফর্মেই থাকুক না কেন ওরটা, সেটাকে প্রথমে তোমাকে এরপরে অক্সাইডে পরিণত করে ফেলতে হবে। হ্যাঁ, জেনারেলি এটাকে অক্সাইডে পরিণত করে ফেলতে হবে। তার মানে কনসেন্ট্রেট ওর যে ফর্মেই থাক না কেন, সেটাকে মেটাল অক্সাইডে কনভার্ট করতে হবে। এটা সমস্ত যাই তুমি হাইড্রোমেটালার্জি, পাইরোমেটালার্জি, ইলেকট্রোমেটালার্জি যাই করো না কেন, এই তোমাকে প্রসেস, এই তোমাকে স্টেপ গুলো ফলো করতে হবে। এবার এই যে মেটাল অক্সাইডটা তুমি তৈরি করবে, মানে মেটাল অক্সাইডটা কনসেন্ট্রেট ওর থেকে তুমি তৈরি করবে, এটা দুটো ভাবে করা যায়। দুটো ভাবে করা যায়। একটাকে বলা হয় ক্যালকাইনেশন, ক্যালকাইনেশন, আর আরেকটাকে বলা হয় রোস্টিং। একটাকে বলা হয় ক্যালকাইনেশন, আর একটাকে বলা হয় রোস্টিং। এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে তুমি কনসেন্ট্রেট উডসকে মেটাল অক্সাইডে পরিণত করতে পারবে। বুঝছে? তাহলে মেটাল অক্সাইড হয়ে গেল। তাহলে এই মেটাল অক্সাইডটাকে, এটাকে কি বলা হবে? যে কোনো ফর্ম থেকে মেটাল অক্সাইডে নিয়ে যাওয়াটা, এটা অক্সিডেশন না রিডাকশন? অক্সাইড হওয়াটাকে কি বলা হয়? অক্সিডেশন। অক্সিডেশন। অক্সিজেন জুড়ে যাওয়া মানে অক্সিডেশন। তো অক্সিডেশন হয়েছে, করে তুমি মেটাল অক্সাইড করলে, করে এরপরে সেকেন্ডলি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে স্মেল্টিং, স্মেল্টিং অ্যান্ড রিডাকশন, মানে ওই অক্সাইডটাকে এবার রিডিউস করতে হবে। তো স্মেল্টিং অ্যান্ড রিডাকশন করতে হবে। এইটা করে তুমি রিডিউস করতে পারো, মানে অক্সাইডটাকে তুমি তাড়িয়ে দিলে, দিয়ে তুমি রিডিউস করলে। রিডিউস করা মানে দেখো, মেটাল অক্সাইড মানে মেটাল অক্সাইড যদি অক্সিডাইজড ফর্মে থাকে, তার মানে মেটাল এখানে পজিটিভ পজিটিভ অক্সিডেশন স্টেট ক্যারি করছে, প্লাস এন। এবার তখন রিডিউস করবে, তার মানে সেটা কিসে চলে আসবে? মেটাল জিরোতে, তাই না? মেটাল জিরোতে চলে আসবে। তার মানে স্মেল্টিং এন্ড রিডাকশন যদি করো, তার মানে তুমি মেটাল পেয়ে যাচ্ছ, মেটাল জিরো। কিন্তু সেটা পিওর ফর্মে পাবে না, প্রথমে তুমি ইমপিওর মেটাল পাবে, ইমপিওর মেটাল পাবে। এবং এই যে স্মেল্টিং এন্ড রিডাকশন যেটা আমরা লিখলাম, সেটার আবার বিভিন্ন পদ্ধতি আছে, যে কোন কোন পদ্ধতিতে করতে পারো এই রিডাকশনটা। তুমি বাই কার্বন করতে পারো, বাই অ্যালুমিনিয়াম করতে পারো, অ্যালুমিনিয়াম করতে পারো। তারপর সেলফ রিডাকশন বলে একটা জিনিস আছে, সেলফ রিডাকশন করতে পারো। সেলফ রিডাকশন করতে পারো। তাছাড়া ইলেকট্রোলাইটিক রিডাকশন করতে পারো। তারপরে হাইড্রোজেনের দ্বারা রিডিউস করতে পারো। মেটাল ডিসপ্লেসমেন্ট করে তুমি রিডাকশন করতে পারো।
এই হচ্ছে স্মেল্টিং এন্ড রিডাকশন প্রসেস। তার এতগুলো মানে ভাবে তুমি করতে পারো আর কি, তো এগুলো সবগুলো আমরা পড়বো আর কি। আচ্ছা, এবার ইমপিওর মেটাল যেটা তুমি পেলে, সেই ইমপিওর মেটালকে এবার কি করতে হবে? শুদ্ধকরণ করতে হবে। তাহলে এবার যেটা করতে হবে, রিফাইনিং। রিফাইনিং করতে হবে। রিফাইনিং করলে কি পাবে তুমি? লাস্টে তুমি পিওর মেটাল পাবো। তাহলে রিফাইনিং করে তুমি পিওর মেটাল পেলে। এবার এই রিফাইনিং করাটা মানে শুদ্ধিকরণ যেটা আর কি, মানে ওখান থেকে ইমপিউরিটি থেকে পিওর করাটা, এটা আবার বিভিন্ন প্রসেসের মধ্যে যায়। ঠিক আছে, প্রথম একটা হচ্ছে লিকুয়েশন, তারপরে ডিস্টিলেশন, কিউপিলেশন, জোন রিফাইনিং, তারপর হচ্ছে ইলেকট্রো রিফাইনিং, তারপর হচ্ছে ভেপার ফেজ রিফাইনিং, আর লাস্ট হচ্ছে অ্যামালগামেশন। অ্যামালগামেশন, ওকে। বুঝছে? তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস। এবার এই প্রসেস গুলোর মধ্যে দিয়ে তুমি তুমি মেটালার্জি বা যে প্রসেস অফ রিফাইনিং যে ব্যাপারটা বা মেটাল নিষ্কাশন করা, সেটাগুলো এই প্রসেসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এবার আমরা এগুলোকে একটু ধরে ধরে জিনিসগুলো একটু দেখি কি আছে। আচ্ছা, এবার ওই একই রকম ভাবে আমরা এবার স্টেপস গুলো নিয়ে আলোচনা করবো। ইনভলভড, তাহলে আগেরটা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নি। লিখে নাও স্ক্রিনশটের এবার সবটা লেখা হয়নি। লেখো। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। দেখো, প্রথমে আমরা কি করবো বলেছি? প্রথম স্টেপটা কি আমাদের ছিল? ক্রাশিং।
or grinding. Crushing or grinding. এটা আছে। এই ক্রাশিং অর গ্রিন্ডিং যে ব্যাপারটা, এটাকে বলা হয় পালভারাইজেশন। পালভারাইজেশন, ঠিক আছে। এই প্রসেসে কি হয়, লার্জ যে হামস গুলো আছে, যে লাম্পস গুলো আছে, লার্জ লাম্পস অফ ওর is crushed into small ones. এখানে কি করা হয়, তোমাকে মেকানিক্যালি বড় বড় যে লাম্পস অফ ওর আছে সেগুলোকে প্রথমে মানে মেকানিক্যালি জাস্ট ক্রাশ করে ধুলোর মতো করে ফেলা হয়। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড যেটা করা হয় সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন অফ দি ওর, যেটাকে ড্রেসিংও বলে। নোংরা পরিষ্কার করা হয়। concentration of the ore or dressing. তো এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি যে ওরটা নিয়ে আমরা কাজ করব, সেই ওরটা আমি পেলাম, তার মধ্যে কি কি থাকে, তার মধ্যে যখন তুমি মাটি থেকে তুলে এটা ক্র্যাশ করলে যে বালির মতো তুমি তৈরি করে ফেললে, তার মধ্যে স্টোন থাকবে, সয়েল থাকবে, স্যান্ড থাকবে, হ্যাঁ, অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে মেটাল কম্পাউন্ডস এগুলো থাকবে, স্টোন, সয়েল, স্যান্ড, মেটাল কম্পাউন্ডস এগুলো থাকবে। এবার এই যে জিনিসগুলো তুমি দেখছো, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা গ্যাং, বলি এগুলো হচ্ছে গ্যাং। এবার এই প্রসেসে কনসেন্ট্রেশন অফ দি ওর যে প্রসেস, এই প্রসেস আমরা কি করি, সেখান থেকে গ্যাং ম্যাট্রিক্স যেগুলো আছে সেগুলো বা ইমপিউরিটিস, এগুলো হচ্ছে ইমপিউরিটিস, সিম্পল ভাষায় এটাকে বলা হয় ইমপিউরিটিস। এই ইমপিউরিটিস যে আলাদা করে ফেলা, যে প্রসেসের মধ্যে দিয়ে করা হয়, দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি কি করা হয়, যে রিমুভাল অফ impurities from the ore is known as concentration. তাহলে রিমুভাল অফ ইম্পিউরিটিস ফ্রম দি ওর মানে এইটাকে আমরা আলাদা করে ফেলবো ফ্রম দি ওর, তাহলে সেটাকেই বলা হবে কি না কনসেন্ট্রেশন। এবার এই কনসেন্ট্রেশন যে প্রসেস, যেখানে আমরা ইম্পিউরিটিকে আলাদা করতে পারি, সেটা মূলত কয় প্রকার আমরা দেখলাম। কনসেন্ট্রেশন দুটো ভাবে ভাগ করে দেয়,
দুটো ভাগে করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, আর একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। তাহলে কনসেন্ট্রেশন যেটা আমরা লিস্টিং, যেটা আমরা ফ্লো চার্টটা করেছি, সেখানে দেখো কনসেন্ট্রেশন যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে করা হয়। ফিজিক্যাল প্রসেসের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা দেখেছি, তাই না? আচ্ছা, তো এবার এবার আমরা ফিজিক্যাল প্রসেসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ফিজিক্যাল মেথড যেখানে আমরা কনসেন্ট্রেট করতে পারি, গ্যাংগুলোকে আলাদা করতে পারি ফ্রম দি ওর, সেটা করব। তার মধ্যে 1 নম্বর যেটা আমাদের আছে সেটাকে বলা হয় কি, গ্রাভিটি সেপারেশন। গ্রাভিটি সেপারেশন আচ্ছা, গ্রাভিটি সেপারেশন কথার মধ্যেই দেখো গ্রাভিটি কথাটা আছে। হ্যাঁ, গ্রাভিটি কথাটা আছে। কি করা হয় এই প্রসেসে? এই প্রসেসে যেটা করা হয় সেটা হচ্ছে এরকম, আমি যদি একটা রাফলি একটা পিকচার ড্র করি, তাহলে এইরকম ভাবে পাত্র দেওয়া থাকে, একটার নিচে আর একটা, এবং এইখানে এইখানে ওর যে পাউডার্ড ওর, যেটাকে তুমি ক্রাশ করেছো, পাউডার্ড ওর তুমি এখানে দিয়ে দিবে। এবার এটা কি করবে, এখান দিয়ে পড়বে। আচ্ছা, তাহলে এখানে পাউডার্ড ওর গুলো রয়েছে, এখান দিয়ে আসবে। এবার এখানে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে একটা ট্যাপ দিয়ে ওয়াটার সাপ্লাই করা হয়, আর পাউডার্ড ওরটা এখান দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবার ওয়াটার ফ্লোটা এইভাবে হবে, এই ওয়াটার ফ্লোটার মাধ্যমে পাউডার ওরটা এখান দিয়ে চলে আসবে। এবার এটা খুব জোরে একটা ওয়াটার ফ্লো দেওয়া হয়, দিয়ে এই যে ওর গুলো যেগুলো আসছে ওই জলের সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে চলে আসবে, এসে এখানে জমা হবে। এবার যেহেতু জলের ফোর্সটা খুব বেশি থাকবে, এই জলের ফোর্স ওই পাউডার ওরগুলো আসবে, কিন্তু যেগুলো খুব ভারী, এর মধ্যে যারা ভারী হবে তারা এই প্রথম পাত্রে জমা হয়ে যাবে। তাহলে এখানে জমা হবে কারা, হেভিয়ার ওর। এবার যারা অপেক্ষাকৃত হালকা তারা কি হবে, এর উপর দিয়ে ভেসে সেটেল ডাউন হবে না, এখান দিয়ে ভেসে এখানে চলে আসবে। হ্যাঁ, এবার এখান থেকে আবার কিছু হালকা এখানে চলে আসবে। তো এইখানে যারা জমা হবে, যারা লাস্টের দিকে জমা হবে, তারা কি অপেক্ষাকৃত অনেক লাইটার ওর, তাই না? লাইটার ওর। তো এক্ষেত্রে গ্রাভিটি সেপারেশন যেটা করা হয় সেখানে, তার মানে এইখানে তুমি পার্থক্য করতে পারছো, ধরো হেভিয়ার ওর তার সঙ্গে লাইটার ওরকে পার্থক্য করছো, মানে হালকা যারা। এবার যারা মূলত ভারী যদি হয় তারা এখানে আটকে যাচ্ছে, লাইটার গুলো এখানে আটকে যাচ্ছে।
এবার যদি দেখা যায় যে যে ইমপিউরিটি এবং যে মেটাল কম্পাউন্ড তাদের মধ্যে যদি মাস মানে ওজন আর কি, হ্যাঁ, ওজনের পার্থক্য, গ্রাভিটি যেটা আর কি এখানে অ্যাপ্লিকেবল, ওজনের যদি পার্থক্য থাকে সাফিসিয়েন্টলি, তাহলে তুমি কিন্তু এই গ্রাভিটি সেপারেশনটা করতে পারো। ক্লিয়ার? গ্রাভিটি সেপারেশন করতে পারো। ধরো যে মেটাল অ্যালয় বা মেটাল কম্পাউন্ড গুলো তুমি নিয়েছো সেগুলো যদি অনেক বেশি হেভিয়ার হয়, মানে ভারী হয় দেন দ্য গ্যাং ইম্পিউরিটি, তাহলে কি হবে, জল দিয়ে ধুলে ইম্পিউরিটি গুলো এখানে ফ্লো করে চলে যাবে, ভেসে চলে যাবে, আর যেটা ভারী মেটাল কম্পাউন্ড তারা এখানে কিন্তু সেটেল ডাউন হয়ে যাবে। তো এইভাবে তুমি গ্যাংগুলোকে আলাদা করতে পারো। তো এই যে জিনিসটা, এই জিনিসটা জেনারেলি করা হয় তোমার অক্সাইড এবং কার্বনেট অফ মেটাল যারা, তাদের ক্ষেত্রে। তো এইটাকে বলা হয় গ্রাভিটি সেপারেশন। ছবিটা এঁকে নাও। ঠিক আছে, এক নম্বর হচ্ছে এই প্রসেসটা সেপারেশন বেসড অন কি, এই সেপারেশনটা বেসড অন কি, the difference in the specific gravities. Specific gravities of the gang হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, গ্যাং পার্টিকেলস ঠিক আছে, একটা ডিসকানেক্ট হয়ে গেছে। পার্টিকেলস, আচ্ছা, এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে the powdered ore, the powdered ore is agitated is agitated agitated with water, with a with with a stream of water, with a running stream of water, running stream of water, running stream of water,
তাহলে কি হবে, দি হেভি হেভি পার্টিকেলস যারা আছে, পার্টিকেলস অফ, যদি মানে স্যান্ড, পার্টিকেলস অফ স্যান্ড, ক্লেজ, মাটি, হ্যাঁ, আর washed away। ঠিক আছে। হ্যাঁ নেক্সট তাহলে আমাদের একটা হলো গ্রাভিটি সেপারেশন। নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক সেপারেশন। ম্যাগনেটিক সেপারেশনে তুমি দেখতেই পাচ্ছ একটা ম্যাগনেটের কথা বলা হচ্ছে। তো ম্যাগনেটিক সেপারেশনে যেটা করা হয় যে এরকম একটা রোলার থাকে, এরকম একটা রোলার থাকে। এবার এই রোলারের সঙ্গে, হ্যাঁ, এই রোলারের সঙ্গে একটা বেল্ট লাগানো থাকে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এরকম একটা বেল্ট লাগানো থাকে, হুম, রোলারের মধ্যে এটা বেল্ট লাগানো থাকে। এবার এটা কি হচ্ছে, এই রোলারটা ঘুরছে এবং বেল্ট গুলো অনবরত চলছে। এবার তুমি দেখো মানে এই বেল্টটা যেটা ইউজ করা হচ্ছে এইখানে, এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক, মানে ম্যাগনেট আছে, ঠিক আছে। এই বেল্টটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক, এবং এটা হচ্ছে ম্যাগনেটিক রোলার। ম্যাগনেটিক রোলার, ওকে। এবার ম্যাগনেটিক রোলার হলে যেটা হয় সেটা হচ্ছে যে এবার তুমি ধরো এখানে তুমি কি করলে, এখানে তুমি ওই মানে এগুলোকে দিয়ে দিলে, এখানে ঢেলে দিলে, ঠিক আছে। এবার যখনই এখানে ঢেলে দেওয়া হলো, এবার এটা কি হবে, রোলারের মধ্য দিয়ে যাবে। রোলারের মধ্যে দিয়ে যাবে। এবার রোলারের মধ্যে দিয়ে যখন যাবে তখন এটা দেখো, এটা যদি ম্যাগনেটিক হয় তাহলে এখানে দেখো দুটো পাত্র সেট করে রাখা হয়। এবার দেখো দুটো পাত্র যে সেট করে রাখা হয়, এবার এই যে টোটাল মিক্সচার, এই যে এটা এটা হচ্ছে, এটা হচ্ছে ওই ওর, গ্রাউন্ডেড ওর, গ্রাউন্ডেড ওর।
যখনই এর মধ্যে দেওয়া হবে তখন এবার কি হবে, এটা তো রোলার তো ঘুরছে, এবার এটা এই রোলার বেল্টের উপর দিয়ে এটা চলে আসবে, এসে যেটা হবে এলো, আসার পর এটা যেটা হবে, যারা ম্যাগনেটিক হবে তারা ওই রোলারটা বেল্টটা ছাড়তে চাইবে না, ফলে এই রোলার ধরে ধরে আসতে চাইবে, এবার যখন নিচের দিকে চলে আসবে তখন এটা এর মধ্যে ছেড়ে দেবে, এটা এই পাত্রে এসে পড়বে। আর যারা নন ম্যাগনেটিক, মানে যারা ম্যাগনেটিক নয়, তাদের কি হবে, তারা তো এর মধ্যে রয়েছে, তাদের অবস্থাটা কি হবে, তারা আর ম্যাগনেট দ্বারা যেহেতু আকর্ষণ হয় না, তারা এখান থেকে জাস্ট এইভাবে পড়বে, ঠিক আছে, তারা এইখানে পড়বে, আর ম্যাগনেটিক গুলো এখানে পড়বে। তাহলে ম্যাগনেটিক রোলারের মধ্য দিয়ে যখন তুমি মিক্সচার ওর যখন পাঠাবে, যেগুলো নন ম্যাগনেটিক, মানে জেনারেলি যারা মানে অশুদ্ধি, স্যান্ড বা ক্লে, এরা তো নন ম্যাগনেটিক, এরা কি হবে, এরা কি হবে, কোথায় জমা হবে, এখানে জমা হবে নন ম্যাগনেটিক পার্টিকেলস। নন ম্যাগনেটিক পার্টিকেলস গুলো এখানে জমা হবে, আর এখানে জমা হবে কি, ম্যাগনেটিক পার্টিকেলস। এবার তোমার ওরের মধ্যে যদি ম্যাগনেটিক নন ম্যাগনেটিক দু রকমের পার্টিকেল থাকে, তাহলে তাদেরকে আলাদা করাটা আমরা ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে এমন হলো যে অশুদ্ধিগুলোও নন ম্যাগনেটিক, আর তোমার যেটা মানে যেটা টার্গেটেড, যেটা মেটাল অ্যালয় বা মেটাল কম্পাউন্ড, সেটাও তোমার নন ম্যাগনেটিক, সব মেটাল তো আর ম্যাগনেটিক না, তাহলে সেইগুলো কি হবে, তাহলে সেগুলো কিন্তু সেপারেট করতে পারবো ম্যাগনেটিক সেপারেশনের মাধ্যমে, দুটোই যদি নন ম্যাগনেটিক হয়। না। তাহলে নন ম্যাগনেটিক যদি হয়, হ্যাঁ, তাহলে যদি দুটোই নন ম্যাগনেটিক হয়, মানে যেটা আমি চাইছি এবং যেটা আমার জ্ঞান, সবকিছু পুরো টোটাল ওরটাই, যে টোটাল ওরটা যেটা দিচ্ছে এটা টোটালটাই যদি নন ম্যাগনেটিক হয়, তাহলে কিন্তু এই ম্যাগনেটিক সেপারেশন করে লাভ নেই। তাহলে ম্যাগনেটিক সেপারেশন কখন প্রযোজ্য, ম্যাগনেটিক সেপারেশন তখনই প্রযোজ্য যখন একটা ম্যাগনেটিক আর একটা পার্ট হচ্ছে নন ম্যাগনেটিক। তার মানে আমি যেটা হিসেবে নিচ্ছি, মানে যেটা আমার মেটাল, যেটা ওরটা যেটা নিচ্ছি সেটাকে আমি ম্যাগনেটিক বলছি, আর যেটা আমার ইম্পিউরিটি সেটা নন ম্যাগনেটিক। যদি এরকম হয় তাহলে আমি এই প্রসেসে ইম্পিউরিটি গুলোকে আলাদা করতে পারি ফ্রম দি ওর। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই প্রসেসটা কখন, when one component is magnetic and another is not magnetic, তখন আমরা ম্যাগনেটিক সেপারেশন করতে পারি। ওকে, তাহলে যেটা ম্যাগনেটিক কম্পোনেন্ট, তার মধ্যে magnetic component of the ore is attracted by the magnetic roller and falls nearer to the roller, falls near to the roller, আর যেটা নন ম্যাগনেটিক হবে, নন ম্যাগনেটিক
non-magnetic impurities fall further off. এটা fall further off, তাহলে দূরে যাবে নন ম্যাগনেটিক আর কাছে আসবে ম্যাগনেটিক। তো সিম্পলি আমরা এটা কখন অ্যাপ্লাই করতে পারি? ইন মেটালার্জি অফ আয়রন। আয়রনের ওর যদি হয় তাহলে দেখো খুব সুন্দর, আয়রন তো আমরা জানি ম্যাগনেটিক, তাহলে আয়রনকে আমরা কিন্তু আলাদা করতে পারি অশুদ্ধি থেকে বা গ্যাং থেকে। তাহলে আয়রন ম্যাগনেটে অ্যাট্রাক্ট হয়ে যাবে, তাহলে আমি এই ম্যাগনেটিক যে চেম্বারটা আছে যেখানে, এখানে আয়রনটা জুড়বে, আয়রনের সেখানে পড়বে, আর অশুদ্ধিগুলো সেটা এই চেম্বারে পড়বে। তো এইভাবে আমরা আলাদা করতে পারি। তো যেখানে আমাদের ওরটা, এখানে ওরটা কি ইন মেটালার্জি অফ আয়রন, ওরটা হচ্ছে ম্যাগনেটিক। ওকে, ইম্পিউরিটি যেটা এর মধ্যে থাকবে সেটা হচ্ছে নন ম্যাগনেটিক। ইম্পিউরিটি নন ম্যাগনেটিক। আবার উল্টোটাও হতে পারে, যেমন ওরটা নন ম্যাগনেটিক কিন্তু ইম্পিউরিটি ম্যাগনেটিক, এরকম হতে পারে। যেমন ইন মেটালার্জি অফ টিন, সেখানে কিন্তু ওর, হ্যাঁ, ওরটা হচ্ছে SnO2, দ্যাট ইজ নন ম্যাগনেটিক। আর ইম্পিউরিটি যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক। কারণ টিনের যে ওর তার মধ্যে থাকে হচ্ছে FeWO4, ঠিক আছে। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা ম্যাগনেটিক সেপারেশন এভাবে আমরা করতে পারি। নেক্সট একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রোথ ফ্লোটেশন প্রসেস। দেখেছো? তাহলে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রসেসের 3 নম্বর, মানে এটাই ফিজিক্যাল প্রসেসের লাস্ট, যে ফিজিক্যালি আমরা কি করে কনসেন্ট্রেট করতে পারি। আচ্ছা, এই যে ফোর্থ ফ্লোটেশন, এই প্রসেসে আলাদা করা হয়, মানে ওরকে গ্যাং থেকে আলাদা করা হয় সালফাইডদের ক্ষেত্রে, মেটাল সালফাইড যারা আছে তাদের ক্ষেত্রে। মানে এই প্রসেস ইট ইজ ইউজড ফর মেটাল সালফাইডস। ঠিক আছে, ইট ইজ ইউজড ফর মেটাল সালফাইডস। আচ্ছা, এবার দেখো, তার মানে মেটাল সালফাইডস যারা, মানে ধরো ZnS, হ্যাঁ,
এফি টু এফিএস, হ্যাঁ, বা Fe2S3, এইরকম যারা সালফাইড তাদের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়। আচ্ছা, আর একটা জিনিস এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে ওরের মধ্যে মেটাল পার্টিকেলস আর যে ইম্পিউরিটি থাকে, দুটো তো পার্ট থাকে, মানে একটা মিক্সচার অফ ওরের মধ্যে কি থাকছে, মেটাল পার্টিকেলস থাকছে, আর তার সঙ্গে থাকছে হচ্ছে তোমার গ্যাং যা বা ইম্পিউরিটি যারা। এবার এই যে ফোর্থ ফ্লোটেশন তখনই করা সম্ভব যাদের ক্ষেত্রে মেটাল পার্টিকেলস গুলো হালকা হবে, মানে মেটাল পার্টিকেলস গুলো হালকা হবে আর ইম্পিউরিটিস গুলো ভারী হবে, মানে মেটাল পার্টিকেলস আর লাইটার দ্যান ইম্পিউরিটিস বা ইম্পিউরিটিস আর হেভিয়ার দ্যান মেটাল পার্টিকেলস, এটা যদি হয় তখনই আমরা ফোর্থ ফ্লোটেশন করতে পারি। তো এখানে একটা মনে রাখতে হবে যে মেটাল পার্টিকেলস মানে মেটাল সালফাইডস আর কি, আর লাইটার দ্যান ইম্পিউরিটিস। এটা হতেই হবে, মেটাল পার্টিকেলস আর লাইটার দ্যান ইম্পিউরিটিস, এটা খেয়াল রাখবে। আচ্ছা, কি হয় আগে আমি দেখি যে কি হয়। দেখ, ফোর্থ ফ্লোটেশনে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে ধরো একটা চেম্বারের মধ্যে এরকম দুটো পার্ট থাকে, ভালো করে শুনে নাও, এটা দুটো পার্ট থাকে, দুটো পার্টের মধ্যে ধরো এই লেফট হ্যান্ড সাইডের পার্টটা আমরা প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইডের পার্টে এখানে কি দেব, এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ অয়েল, এটা অ্যাড করব। ওয়াটার অ্যাড করব লার্জ অ্যামাউন্টে, আর স্মল অ্যামাউন্টে অ্যাড করব হচ্ছে অয়েল। তাহলে এই যে জিনিসটা হলো এখানে, সেখানে ওয়াটার আছে আর অয়েল আছে। এবার আমরা কি জানি, ওয়াটার আর অয়েল এরা দুটো কি মিসিবল না ইমমিসিবল? ইমমিসিবল। ইমমিসিবল। আচ্ছা, এবার কি করা হয়, এই ওয়াটার আর অয়েলটা ঢেলে দেওয়ার পরে, এর মধ্যে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে একটা এরকম ভাবে একটা এরকম দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি স্টাইরার, মানে এটা অনবরত ঘুরবে, এটা ঘুরতে থাকবে, এটা ভিতরে লিখে দিই, এটা অনবরত ঘুরতে থাকবে, তার মানে এটা রোটেট করতে থাকবে ভিতরে, মানে ব্লেড পাখা মনে করো, এটা ঘুরতে থাকবে। তো ঘুরতে যদি থাকে তার মানে কি, অ্যাকচুয়ালি তেল আর জল এখানে দেওয়া হয়েছে, দিয়ে ভিতরে একটা স্টায়ার করছি আমি। তাহলে কি হবে, বাড়িতে যদি তুমি তেল আর জলকে নিয়ে যদি একটু স্টায়ার করো তাহলে কি হয় জানো, জানো কি হয়? হুম? তেল আর জলকে যদি এরকম নিয়ে যদি স্টায়ার করা হয় তাহলে ওরা মেশে না, কিন্তু ওরা একটা ফেনা তৈরি করে, যে ফেনাটাকে বলা হয় ফ্রোথ। ফ্রোথ মানে ফেনা। তো সেই ফেনাগুলো এরকম ওপরে এরকম ফেনা তৈরি করবে। তুমি তেল আর জলকে নিয়ে যদি এরকম ভাবে প্রচুর জোরে ঘষো, মানে এ করো, মানে রোটেট করাও, তাহলে দেখবে এটা কিন্তু একটা ফেনা তৈরি করবে। এবার এই যে ফেনাটা তৈরি হবে, এই ফেনাটা যখন একদম এই উপরে তৈরি হবে, এবার কি হবে, এরকম যদি আরো আমি দেখাই, এই ফেনাটা যেটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে ফ্রোথ। এই ফ্রোথটা কি হবে, আলটিমেটলি ও এখান থেকে ওভারফ্লো হয়ে এই চেম্বারে চলে আসবে।
এই চেম্বারে চলে আসবে। এবার এই ফ্রোথ যেটা নেওয়া হয়েছে বা ফ্রোথ যেটা চলে এলো, এবার এর মধ্যে আগে থেকে তোমার কি দেওয়া রয়েছে, ওর দেওয়া রয়েছে, মানে ডাস্ট ওর, ডাস্ট। এবার এই ওর যখন ডাস্ট ওর এর মধ্যে দেওয়া রয়েছে, গ্রাইন্ডেড ওর, এবার যখন এটাকে নাড়াচ্ছ তখন কি হবে, ওরটাও তো ওর সঙ্গে এ হচ্ছে, স্টায়ার হচ্ছে, হয়ে কি হবে, ওই ওরটা ওই ফ্রোথের সঙ্গে, ফ্রোথের সারফেসে যে ফেনা, এই ফেনার সঙ্গে ও কি হবে, এইখানে চলে আসবে, ঠিক আছে। এবং এই ফ্লোতে যারা চলে আসবে সেটা হচ্ছে মেটাল, মানে মেটাল, যেটা আমার মেটাল পার্টিকেলস, তারাই এখান থেকে এটা চলে আসবে। কিন্তু যারা গ্যাং, তারা নিচে সেটেল হয়ে থাকবে, তারা এই ফ্লোতে উঠতে পারবে না। এবার এইটার জন্য আমরা প্রথমে একটা জিনিস লিখেছি, মেটাল পার্টিকেলস আর লাইটার দ্যান ইম্পিউরিটিস। তাহলে এইটা নাড়ালে ইম্পিউরিটিস যেহেতু হেভিয়ার, তারা নিচে সেটেল হয়ে থাকবে, আর যেটা মেটাল পার্টিকেলস তারা কিন্তু সলিউশনের উপরের দিকে চলে আসবে যখন তুমি এটা নাড়াবে। তো উপরের দিকে চলে এসে ফ্যানার সঙ্গে আটকে যাবে এবং ফ্যানার সঙ্গে ওটা পরের চেম্বারে চলে আসবে। এবার এই যে চলে এলো, এটাকে এবার ড্রাই করা হবে। ড্রাই করলে এখান থেকে ফেনাটা শুকিয়ে যাবে, তাহলে ড্রাই তুমি মেটাল পার্টিকেল পাবে। আর তুমি এখানে এটা পাবে, মানে তুমি এখানটায় কাদেরকে পাবে, গ্যাং ট্যাগ পাবে। এটা বুঝলে কি বুঝলে না? ফার্স্ট দিয়ে একবার একটু বুঝিয়ে দাও না। হ্যাঁ বলবো, মানে এইটুকু, মানে এরপরে আরো ব্যাপার আছে, মানে এটা এখানে শেষ নয়। মানে মানে এখানে এটাই তুমি একটু ওর, ফার্স্ট দিয়ে একবার একটু বলে দাও। হ্যাঁ এটা, এই যে জল আর তেল নেওয়া হলো, জল আর তেল নিয়ে ওর মধ্যে ওর দেওয়া হলো। এবার ওরের মধ্যে কি আছে, মেটাল পার্টিকেলস আছে আর ইম্পিউরিটিস আছে। এবার এই 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 প্রসেসটা তাদের ক্ষেত্রেই করা যাবে যাদের ক্ষেত্রে মেটাল পার্টিকেলস আর লাইটার, মানে হালকা। যেমন ধরো উপরের দিকে ট্রান্সিয়েন্ট মেটাল যারা, যেমন ধরো জিঙ্ক, হ্যাঁ কপার, হ্যাঁ এরা, আয়রন। কিন্তু যারা হেভিয়ার, মানে নিচের দিকে যে মেটাল গুলো, তাদের ক্ষেত্রে কিন্তু করা যাবে না, কারণ তারা হেভিয়ার হয়। তো মেটাল পার্টিকেলস আর লাইটার দেন ইম্পিউরিটিস, ইম্পিউরিটিস গুলো ভারী হবে, যেগুলো ক্লে, স্যান্ড বা অন্যান্য কিছু। এবার এই প্রসেসটা তখনই করা যাবে বলছে। এবার কি হবে, যখন ওই তেল আর জলের মধ্যে তুমি মিক্সচার অফ ওর তুমি দিয়ে দিলে, যেখানে ইম্পিউরিটি এবং মেটাল পার্টিকেল আছে, এবার তুমি যখন এটাকে স্টার করছো, জোরে এটাকে ঘোরাচ্ছ, এটা ফ্যানের মতো ব্লেড আছে, এটা মেকানিক্যালি, এটা কি হবে, ফ্যানটা ঘুরবে ওর ভিতরে। যখন এটা ঘুরবে তখন কি হবে, ওই ওর গুলো ওই জলের সঙ্গে ঘুরতে থাকবে, ঘুরতে 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 জল আর তেল, যেহেতু ওটা ফেনা তৈরি করবে, জল আর তেল সবসময় ওটাকে যদি ঘোরানো হয়, ওটা উপরে একটা ফেনা তৈরি করে, দ্যাট ইজ কল্ড ফ্রোথ। এবার ও ওই হালকা যেগুলো মেটাল পার্টিকেল, সেগুলো ভাসতে ভাসতে উপরে চলে আসবে। আর যেটা ইম্পিউরিটিস, তারা যেহেতু হেভিয়ার, তারা নিচে সেটেল হয়ে থাকবে, তারা উপরে আসবে না। তো যেহেতু মেটাল পার্টিকেলস আর লাইটার, তারা উপরে ফ্যানার মধ্যে চলে এলো, এবার এই ফ্যানাটা ওভারফ্লো হয়ে পরের চেম্বারে চলে গেল। তাহলে পরের চেম্বারে যেই চলে গেল, তাহলে তুমি এখানে কি পাচ্ছ, ফ্যানের মধ্যে তুমি মেটাল পার্টিকেলস পাচ্ছ, আর এইখানে যেটা সেটেল ডাউন হয়ে রয়েছে সেটা কি, সেটা হচ্ছে ইম্পিউরিটিস। তাহলে এই যে এইখানে ফ্যানার মধ্যে যেটা চলে এলো, এবার এটা তো ফ্যানার শুদ্ধ হয়ে রয়েছে, এবার এটাকে রোদে তুমি বা হিট দিয়ে এটাকে শুকাতে পারো, শুকালে তুমি এখান থেকে ফ্যানাগুলো শুকিয়ে গেল, আলটিমেটলি তুমি পাবে কি, মেটাল পার্টিকেলস। এই সিম্পল প্রসেসটা মাথায় এলো কি এলো না, বোঝা গেল বোঝা গেল, যা বললাম সেটা বুঝলে কিনা? হ্যাঁ দাদা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইবারে এই যে প্রসেসটা, যেটা আমি যত সহজে বলে দিলাম, অতটা সহজ না। মানে তুমি এরকম দিলে আর না, মানে ঘোরাতে থাকলে ওটা ভেসে চলে এলো, এরকম নয়। যদি সিম্পলি এরকম করা হয়, তাহলে একদম ইম্পিউরিটিও চলে আসবে, মেটাল পার্টিকেলও চলে আসবে। মানে ওরকম যদি ঘোরাতে থাকো সিম্পলি, এমনি নর্মালি যেটা বললাম সেটুকু যদি করো। তাই জন্য তাহলে এটা অতটা সিম্পল নয়। এটা করতে গেলে তোমাকে কিছু টেকনিক ইউজ করতে হবে, নর্মালি এরকম ভাবে করলে হবে না। এখানে কিছু এজেন্ট অ্যাড করতে হবে, যে এজেন্ট গুলোর একটা ভাইটাল রোল আছে, তবেই এইটা ঠিকঠাক ভাবে হবে। আদারওয়াইজ সেপারেশন হবে না, ওই ফ্যানার সঙ্গে ইম্পিউরিটিও চলে আসবে, মেটাল পার্টিকেলও চলে আসবে। তো কি কি এজেন্ট আমরা ইউজ করতে পারি? এক নম্বর যে এজেন্টটাকে আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড ফ্রোথার্স। ফ্রোথার্স, হ্যাঁ ফ্রোথার্স ইউজ করা হয়। এই ফ্রোথার্সটা কি,
এই ফ্লো থার্স্টটা অ্যাকচুয়ালি it helps to make froth, মানে ফেনা তৈরি করতে যে সাহায্য করে। তো এখানে ফেনা তৈরি করতে সাহায্য করেছে কে, বলো, কে ফেনাটা তৈরি করতে সাহায্য করেছে? অয়েল। তেল ও জল। তেল। তাহলে শুধু যদি জল নিতাম আমি, তাহলে কিন্তু এই ফেনাটা, জলের মধ্যে যতই তুমি স্টার করো, ফেনা তৈরি হবে না। কিন্তু জলের মধ্যে যদি একটু তেল দিয়ে দাও, দিয়ে যদি তুমি ওটাকে স্টার করো, তাহলে দেখবে ওখানে ফেনা তৈরি হবে বা ফ্রোথ তৈরি হবে। তার মানে এখানে এক্সাম্পল হচ্ছে অয়েল। এবং এটা কোন অয়েল? যে কোনো অয়েল নয়, যেটা হচ্ছে যে নর্মালি ইউজ করা হয় পাইন অয়েল আর কমফোর অয়েল। আচ্ছা, পাইন অয়েল এইটা কেন ইউজ করা হয়? আমি কেন যে কোনো অয়েল ইউজ করতে পারি না? কারণ এটার শর্ত আছে, সেটা হচ্ছে এই অয়েলটা যেটা তুমি নেবে সেটা অবশ্যই লেস ডেন্স হতে হবে দেন H2, জলের চেয়ে কম ঘনত্ব সম্পন্ন হতে হবে। কেন জলের চেয়ে কম ঘনত্ব সম্পন্ন হতে হবে? কেন? জলের চেয়ে বেশি ঘনত্ব হলে কি হতো? হ্যাঁ, জল জল যদি বেশি ডেন্স হতো, মানে জল জল যদি জল জল বলছি, তেলটা যদি বেশি ডেন্স হতো জলের থেকে, তাহলে কি হয়? অ্যাকর্ডিং টু আর্কিমিডিস ল, নিচে ডুবে এরা তো ইমমিসিবল, তাহলে দুটো লেয়ার তো তৈরি হবে। হ্যাঁ, কিন্তু তলায় থাকতো, তলায় অয়েল চলে যেত আর উপরে ওয়াটার থাকতো, যদি অয়েলটা বেশি ডেন্স হতো। এবার তুমি যদি এটাকে ঘোরাও, তাহলে অয়েলটা কিন্তু ভেসে উপরে ফেনা তৈরি করতে পারবে না সেক্ষেত্রে, কারণ অয়েলটা এখানে বেশি ডেন্স। তাই জন্য এমন একটা অয়েল নিতে হবে যেটা কিনা জলের চেয়ে কম ঘনত্ব, যাতে করে তুমি জলের মধ্যে তেলটা যখন দেবে, তেলটা যেন উপরে ভাসে, তাই তো? তাহলে অয়েলটা যদি উপরে ভাসে, তাহলে এবার এখানে তুমি যখন স্টার করবে, উপরেই ফেনাটা তৈরি হবে ভালোভাবে। হ্যাঁ, এবং আরো সফিস্টিকেটেড টেকনিক যেমন করা হয়, এখানে অক্সিজেন চালনা করা হয়, যাতে করে এয়ার বাবল তৈরি, অক্সিজেন মানে এয়ার চালনা করা হয়, এই এয়ারের মাধ্যমে স্টার করানো হয়, এখান থেকে এয়ারও দেওয়া হয়। তো এয়ারও দেওয়া হলো প্লাস টায়ার, তাহলে কি হবে? এয়ার বাবল দিয়ে ও ফ্যানাটাকে তৈরি করবে, উপরে এয়ার বাবল উপরে উঠে যাবে আর সেই সঙ্গে সঙ্গে ফ্যানাকে তৈরি করবে। তো ওই জন্য এখানে অবশ্যই ফ্লোথার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লেস ডেন্স দেন H2 হতে হবে, প্রথমত হচ্ছে এটা। তো সেখানে আমরা ইউজ করতে পারি জলের সঙ্গে। আচ্ছা, এবং সেটা অবশ্যই চিপেস্ট হতে হবে, এটাও, কারণ তুমি যখন এটা করবে ইন্ডাস্ট্রিয়ালি, তুমি কমার্শিয়ালি করছো, তার মানে এটা কিন্তু চিপ হতে হবে প্রথম কথা। নাহলে তুমি এমন একটা তেল ব্যবহার করছো যে তেলটা প্রচুর দাম, তাহলে সে তো তোমার এই ইন্ডাস্ট্রিয়ালি তোমাকে লস করে দেবে। হ্যাঁ, তো যেন তোমার প্রফিটেবল হয়, তো সেটাও দেখতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ফ্রোথ স্টেবিলাইজার। ফ্রোথ স্টেবিলাইজার হয়েছে। এই ফ্রোথ স্টেবিলাইজারটা কি করে দেখো, এই যখন ধাতুগুলোকে যখন এরকম নাড়িয়ে ফ্রোথ করা হবে, করে এটাকে কনভার্ট করা হবে, এটা তো 1 মিনিট 2 মিনিটের কাজ না, এটা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, একটা ইন্ডাস্ট্রিতে সারাদিন ধরে চলতে থাকবে। তো এখানে যদি নর্মালি এটা করা হয়, যেটা হবে সেটা হচ্ছে এই ফ্রোথটা তৈরিও হবে, সেই সঙ্গে সঙ্গে ফ্রোথটা কি হবে, একটা ফেনা কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে? তুমি একটা ধরো যখন জামা কাপড় কাচার জন্য যে ফেনাটা তৈরি করা হয় সারফেক্টেন্ট দিয়ে, সেটা যদি তুমি এমনি রেখে দাও, দেখবে পরে আর ওই ফেনাটা অনেকক্ষণ পরে আর থাকছে না, চলে গেছে। প্রথমে কিছুক্ষণ থাকবে, কিন্তু যদি তুমি এখানে ফেনাটাকে কন্টিনিউয়াসলি রাখতে চাও, মানে এটাকে লং টাইমের জন্য ওই ফ্রোথটাকে রাখতে চাও, তাহলে তোমাকে এখানে ফ্রোথ স্টেবিলাইজার অ্যাড করতে হবে। এই ফ্রোথ স্টেবিলাইজার কি করে, ওই
দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, যেখানে বলছিলাম আর কি, আচ্ছা যেখানে বলছিলাম ফ্রোথ স্টেবিলাইজার, তাহলে এটা হলো অ্যানিলিন অ্যান্ড ক্রেসল, এরা হচ্ছে ফ্রোথ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। যদি কখনো জিজ্ঞেস করে ফ্রোথ স্টেবিলাইজার কি বা এটা এক্সাম্পল দাও, তাহলে এটা। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে সারফেক্টেন্টস অথবা যাকে বলা হয় কালেক্টার্স। সারফেক্টেন্টস অর কালেক্টার্স, হ্যাঁ, এটা একটা ইউজ করতে হবে আমাদের অবশ্যই, নাহলে কিন্তু এমনি এমনি হবে না। ওকে, আচ্ছা এবার এই সারফেক্টেন্ট বা কালেক্টার্স বলতে আমি কি বুঝি? সারফেক্টেন্ট এন্ড কালেক্টার্স যেটা, এটা কি করে? প্রথমত যেটা করে সেটা হচ্ছে, সারফেক্টেন্ট মানেই জানো যে তাতে একটা হাইড্রোফোবিক পার্ট থাকে, একটা হাইড্রোফিলিক পার্ট থাকে। এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে এই সারফেক্টেন্ট ও ওই ওরকে না ফেনার মধ্যে আটকে দিতে সাহায্য করে। মানে এই যে ফ্রোথ গুলো, যে ফেনাগুলো হয়েছে, এই যে বাবল গুলো, ফেনাগুলো যেটা হয়েছে, এই ফেনার সারফেসে ফ্রোথ কে ইয়েকে মানে পার্টিকেলকে ওর সারফেসে অ্যাডজর্ব করে দিতে সাহায্য করে হচ্ছে সারফেক্টেন্ট। না হলে ও ওইটাকে ক্যারি করে পরের চেম্বারে যে নিয়ে যাবে, তাহলে সারফেক্টেন্ট বা কি বলে এই ফ্রোথের গায়ে সারফেসে তোমার ওই মেটাল পার্টিকেল যেগুলো, সেগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। এই অ্যাটাচ করে দেওয়ার কাজটা তোমার সারফেক্টেন্ট করে। তাহলে it helps to collect metal particles on froth। আর এটা কি করে? absorption of ore particles on the surface of froth। It helps to collect metal particles on froth। যেটা কিভাবে হয় না, অ্যাডজর্পশন ফেনোমেনন তুমি বোঝো, যে সারফেসে অ্যাটাচ হয়ে যাওয়া। এই সারফেসে অ্যাটাচ হয়ে যাচ্ছে কার সারফেসে? না এই ফ্রোথ যেগুলো হয়েছে তার সারফেসে কে অ্যাটাচ হবে? পার্টিকেল যেটা তুমি আলাদা করতে চাইছো সেটা অ্যাটাচ হয়ে যাবে। এই অ্যাটাচ হয়ে যাওয়ার কাজটা কে করে দেবে? এটা কাজটা করে দেবে হচ্ছে তোমার ওই সারফেক্টেন্ট বা কালেক্টর। এবার এই সারফেক্টেন্ট আর কালেক্টরের একটা এক্সাম্পল হচ্ছে, ভালো এক্সাম্পল, সেটা হচ্ছে সোডিয়াম ইথাইল জ্যান্থেট। সোডিয়াম ইথাইল জ্যান্থেট এ খুব ভালো একটা কালেক্টর হিসেবে কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে কাজ করে। দেখো কিভাবে আমি ওই ফ্যানার মধ্যে, ফ্যানা যেটা তৈরি হবে উপরে, ওই ফ্যানার মধ্যে কি করে তুমি মেটাল পার্টিকেলস গুলোকে অ্যাটাচ করিয়ে দেবে বা অ্যাডজর্ব করিয়ে দেবে, এইটা সোডিয়াম জ্যান্থেট কিভাবে কাজ করে। দেখো সোডিয়াম জ্যান্থেট তার ফর্মুলা হচ্ছে C2H5O C ডাবল বন্ড S সিঙ্গেল বন্ড S মাইনাস। এইটা হচ্ছে সোডিয়াম জ্যান্থেট। এবার এই সোডিয়াম জ্যান্থেটের দেখো দুটো পার্ট। এই পার্টটা খেয়াল করো, এই পার্টটা দেখো আয়নিক না, পোলার না। তো আচ্ছা, এখানে একটা Na+ হবে যেহেতু এটা S মাইনাস Na+, সোডিয়াম ইথাইল জ্যান্থেট। আচ্ছা, এই পার্টটা যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটা সার্কেল করে দিয়েছি, এটা কি আয়নিক? তো তাহলে এটা হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক? এটা হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক।
হাইড্রোফিলিক। আর এইটা কি? এটা হচ্ছে হাইড্রোফোবিক। এবার যে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি এরকম দুটো পার্ট থাকে, হাইড্রোফোবিক পার্ট একদিকে, একটা যদি হাইড্রোফিলিক পার্ট একদিকে থাকে, তাহলে এই রকম জিনিসকে বলা হয় সারফেক্টেন্ট। তাহলে এইরকম দুটো পার্ট যদি থাকে তাহলে এইটাকে বলা হবে সারফেক্টেন্ট। একটা পোলার হেড গ্রুপ থাকবে আর নন পোলার টেল থাকবে, তাহলে তাকে আমরা সারফেক্টেন্ট বলতে পারি। এবং যে কোনো সারফেক্টেন্টকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। দেখো এই সারফেক্টেন্টকে আমি যদি রিপ্রেজেন্ট করি, সারফেক্টেন্টকে রিপ্রেজেন্ট করা হয় এই, ঠিক আছে? যেটা এইটা হচ্ছে হাইড্রোফোবিক বা নন পোলার টেল, আর এটা হচ্ছে পোলার হেড। তো এই নন পোলার টেল আর পোলার হেড এরকম যদি থাকে, এবার খেয়াল করো যদি তোমার ওরটা, হ্যাঁ, একটা ওর যেটা তুমি নিয়েছো ইন দ্য চেম্বার, এখানে কি আছে, এই জায়গাগুলোতে কি আছে, এই জায়গাগুলোতে ওর আছে তোমার চেম্বারের মধ্যে। এবার সেই ওর থেকে তোমাকে ওটাকে ফ্লোট করে এখানে নিয়ে আসতে হবে, হ্যাঁ, ফ্লোট করে এই ফ্রোথের মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাতে এমনি এমনি নাড়িয়ে দিলে উপরে উঠবে হয়তো সাময়িক, কিন্তু এর সঙ্গে ফ্যানার সঙ্গে তো অ্যাটাচ হবে না, ফ্যানার সঙ্গে অ্যাটাচ হবে না। কেন কেন অ্যাটাচ হবে না বলতে পারবে? ফ্যানার মধ্যে অ্যাটাচ হবে না কেন ওর? বলো। কোশ্চেনটা কি আরেকবার বলুন। ধরো তোমার এখানে ওর নেওয়া আছে, ওরে ধরো মনে করো আমি আমি কাদেরকে নিতে পারি, সালফাইডদেরকে। তো আমি বলেছি প্রথমে সালফাইড যারা, তারা ধরো পিবিএস আছে, পিবিএস এর সঙ্গে অন্যান্য অশুদ্ধি আছে। এবার পিবিএস কে তুমি আলাদা করে এই চেম্বারে নিয়ে আসবে। এবার পিবিএস কে আলাদা করে চেম্বারে আনতে গেলে কি করতে হবে? আগে তো এখানে ফ্লোট করাতে হবে। ফ্লোট করাটা কি করো, তুমি স্টার করলে ফ্লোট হয়ে যাবে, উপরে উঠে আসবে। হ্যাঁ, উপরে উঠে তো আসলো, কিন্তু উপরে উঠে এবার স্টার বন্ধ করে দিলে তো আবার নিচে নেমেও আসবে। কিন্তু ওই যে উপরে তুলে এই ফ্যানার মধ্যে ওকে আটকাতে হবে, তো তবে না সে ফ্যানার সঙ্গে চলে আসবে এই চেম্বারে। তো এই যে ফ্যানার মধ্যে যে আটকে দেওয়া, এই কাজটা কে করে? সারফেক্টেন্ট বা কালেক্টার্স। কিন্তু যদি আমি কালেক্টার্স না ইউজ করতাম, তাহলে এ কি ফ্যানার মধ্যে আটকাতো? তুমি বলবে না, আটকাতো না। এবার কেন কেন আটকাতো না? আর সারফেক্টেন্ট লাগালেই কেন ওটা ফ্যানার মধ্যে আটকে যাবে? সারফেক্টেন্ট তাহলে কি রোল প্লে করছে কেন? দেখো ওর মানে এখানে কি আছে, ওর মানে কি পিবিএস, ওর মানে এখানে পিবিএস, তাই তো? তো পিবিএস আমি ধরো নিয়েছি এক্সাম্পল হিসেবে। তো পিবিএস বা ধরো সিইউএস বা জেডএনএস, তো এই ধরনের যারা আছে এরা তো মেটাল সালফাইড। তো মেটাল সালফাইড মানে কি? এদের মধ্যে আয়োনিসিটি আছে না? হ্যাঁ, মেটাল মানে তো পজিটিভ চার্জ, সালফাইড নেগেটিভ চার্জ। তো ওর হচ্ছে, এরা হচ্ছে আয়নিক। এবার আয়নিক যদি হয়, তার মানে তারা কিসে সলিউবল? তারা কিসে সলিউবল? জলে, তাই তো? হ্যাঁ। এবার এবার ওটাকে তোমার ফ্যানার মধ্যে নিয়ে আসতে হবে। ফ্যানাটা অ্যাকচুয়ালি কনসিস্ট অফ কি? অয়েল, তাই না? অয়েলের মাধ্যমে ফ্যানাটা তৈরি হয়েছে। তো ওই পিবিএস কি, যেটা আয়নিক, তেলের মধ্যে কি অ্যাবজর্ব হবে? ও তো রিপিল করবে তেলকে, তাই না? তাহলে নরমালি পিবিএস কে তুমি কিন্তু ফ্যানের মধ্যে অ্যাটাচ করাতে পারবে না। ওর সারফেসে যে অ্যাবজর্পশনের ব্যাপারটা বলছে, এই যে লিখলাম যে অ্যাবজর্পশন অফ পার্টিকেলস ওর পার্টিকেলস অন দি সারফেস অফ ফ্রোথ, এই ঘটনাটা এমনি এমনি ঘটবে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটু ইনডিরেক্ট প্রসেস করতে হবে। সেটা কি করতে হবে? আমরা এই যে এটা যে বলছি আয়নিক, তাহলে এটাকে যদি আমি নন আয়নিকে কনভার্ট করতে পারি, তাহলে এ তো ফ্রোথের মধ্যে আটকাবে নাকি? যদি ওরটা আয়নিক, ওটা কোনোভাবে আমি নন আয়নিক করে দিতে পারি, তাহলে ও তো অয়েলের মধ্যে আটকাবে। কারণ নন আয়নিক যখন হয়ে যাবে তখন অয়েলকে অ্যাবজর্ব করবে।
বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ দাদা। তারপর ডাউট? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে এবার এই আয়নিক থেকে নন আয়নিক কি করে করব? এই কাজটাই হচ্ছে তোমার এই সোডিয়াম ইথাইল জ্যান্থেট এই কাজটা করে। কি করে? এই যে ওরটা আছে আয়নিক, এর চারিদিকে, হ্যাঁ, এটা তো আয়নিক। এবার যখন তুমি এর মধ্যে সোডিয়াম ইথাইল জ্যান্থেট ঢেলে দিয়েছো মিডিয়ামে, তখন তার দুটো পার্ট আছে, একটা পোলার হেড আর একটা নন পোলার টেল। আচ্ছা, পোলার হেড গুলো গ্রুপগুলো কোন দিকে থাকবে? যেহেতু এটা আয়নিক, তাহলে পোলার হেড গুলো এরকম থাকবে না? এরকম থাকবে তো? হ্যাঁ কারণ ওরটা তো আয়নিক মানে পোলার। এবার পোলার সবসময় পোলারকে মানে অ্যাট্রাক্ট করবে। তো সারফেক্টেন্টের এই যে পোলার পার্টটা আছে এটা নেগেটিভ পার্ট, আর এই আয়নিকের মধ্যে যে পজিটিভ চার্জ আছে মেটালের, সেই পজিটিভ চার্জ এই নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। তাহলে পোলার হেডগুলো ওর সারফেস এরকম ভাবে থাকবে, আর নন পোলার গুলো দেখো এরকম বাইরের দিকে থাকছে। তো এই নন পোলার গুলো যদি প্রচুর পরিমাণে এরকম বাইরের দিকে থাকে, তাহলে এই যে একটা লেয়ার তৈরি করলো, এই লেয়ারটা কি নন পোলার না পোলার? নন পোলার। নন পোলার। তার মানে নন পোলার একটা শিল্ড তৈরি করলো, একটা শিল্ড এখানে তৈরি করলো, যেটা কিনা তার মধ্যে ওরটা আছে। এবার এইটা পুরোটা একটা এরকম ভাবে যদি প্রোটেক্ট করে ওকে, তাহলে পুরোটা একটা নন পোলার হয়ে গেল। এবার এই নন পোলারটা কি হবে? যেহেতু এরা হালকা হবে, তাহলে কি হবে? এটা গ্যাঙ্গের থেকে হালকা যদি হয়, তাহলে কি হবে? এটা যখন স্টার করবো তখন কি হবে? ওটা উপরে উঠে যাবে। উপরে উঠে গিয়ে যেহেতু ওটা নন পোলার হয়ে গিয়েছে, তখন ওটা কি হবে? এই ফ্লোথের মধ্যে আটকে যাবে না? ফ্লোথ তো অয়েল, তাহলে অয়েলের মধ্যে ওই নন পোলার এই যে এটা হলো হাইড্রোফোবিক হয়ে গেল এটা, হ্যাঁ, তাহলে এটা ওয়াটার ইনসলিবল হয়ে গেল। তাহলে ও জলে থাকতে চাইবে না, কোথায় চলে আসবে? তেলে চলে আসবে। তাহলে উপরে তেল আছে, তার ফেনা আছে, এই উপরে তেলের কাছে চলে আসবে। যখনই ওকে নন পোলার করে দিয়েছো, সে তো জলে আর থাকতে চাইবে না, সে উঠে যখন স্টার করছে উপরে উঠে তেলের মধ্যে আটকে যাবে। এবার যখনই এটা ফেনা তৈরি করছে, ফেনাটা ভেসে এখানে চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। তার মানে হাইড্রোফোবিক, তাহলে ওয়াটার ইনসলিবল হয়ে গেল, ফলে ওটা ফ্রোথের মধ্যে আটকে গেল। তাহলে কি হচ্ছে এখানে? আমরা লিখতে পারি হাইড্রোফোবিক পার্ট makes ore as water repellent. জল বিকর্ষী করে তুলবে এই ঘটনাটার জন্য। আগে ছিল জলে সলিউবল, এখন এইটা হয়ে যাওয়ার ফলে সে জল বিকর্ষী হয়ে যাবে, ওয়াটার রিপেলেন্ট হয়ে যাবে। ফলে সে আর জলে থাকতে চাইবে না, উপরে চলে আসবে, উপরে এসে তেলের মধ্যে আটকে যাবে। সো it can be easily removed with fruits. Okay. Easily removed with fruits. ফ্রোথের সঙ্গে ওটা চলে আসবে। এবার দেখ, তাহলে কি কি জিনিস আমরা আলোচনা করলাম? এক নম্বর হচ্ছে ফ্রোথার্স, 2 নম্বর ফোর্থ স্টেবিলাইজার, 3 নম্বর হচ্ছে সারফেক্টেন্ট। এবং সারফেক্টেন্ট কিভাবে কাজ করে সেটা তুমি, বা কালেক্টর বলে ওটাকে, সে কিভাবে কাজ করে তুমি দেখলে। আচ্ছা, এবার 4 নম্বর হচ্ছে ডিপ্রেসেন্টস অর তার উল্টো হচ্ছে অ্যাক্টিভেটিং এজেন্ট। ওকে, এবার দেখো এই অ্যাক্টিভেটিং এজেন্ট বা ডিপ্রেসেন্ট এদের কাজ কি? এরা যেটা করে সেটা হচ্ছে it can increase
increase or decrease, it can increase or decrease flotation of ore particles. Flotation of ore particles. এই যে দেখো সারফেক্টেন্ট কি করে, সারফেক্টেন্ট করে হচ্ছে এই ফ্লোটেশন, এই যে ফ্লোট আছে ফ্লোটের মধ্যে ওরকে আটকে দেয়, ওকে অ্যাবজর্ব করিয়ে দেয়, ওটা করতে সাহায্য করে। কিন্তু এই যে স্টেয়ার করছো, স্টেয়ার করে যে কম্পোনেন্টকে তুমি আলাদা করতে চাইছো সেই কম্পোনেন্টকেই তো তুলে উপরে নিয়ে আসতে হবে। এই উপরে তুলে নিয়ে আসা বা আসতে বাধা দেওয়া দুটোই করতে পারে যে এজেন্ট, সেটাকে বলা হয় ডিপ্রেসেন্ট এবং অথবা অ্যাক্টিভেটিং এজেন্ট। যে এখানে ধরো দুটো তিনটে কম্পোনেন্ট আছে, ধরো পিবিএস আছে, আবার আছে ধরো জেডএনএস, হ্যাঁ দুটো মিশিয়ে আছে এখানে। ধরো তোমার আগে আলাদা করতে হবে পিবিএস কে, তো পিবিএস কে উপরে এই ফ্লোতের সঙ্গে আটকাতে হবে, এ আলাদা হয়ে যাবে, তারপর জেডএনএস কে আলাদা করতে হবে। তো যখন তুমি পিবিএস কে আলাদা করতে চাও তখন জেডএনএস আলাদা হয়ে গেলে হবে না, তাই তো পিবিএস আর জেডএনএস আবার সেখানে গিয়ে মিশে যাবে। তো যখন পিবিএস আর জেডএনএস ধরো একসঙ্গে রয়েছে, তুমি প্রথমে পিবিএস কে আলাদা করতে চাইছো, তাহলে তোমাকে কি আট করতে হবে? জেডএনএস কে আটকাতে গেলে যাতে করে জেডএনএস না উঠতে পারে, শুধুমাত্র পিবিএস উঠতে পারে, তাই জন্য জেডএনএস এর জন্য ডিপ্রেসেন্ট ইউজ করতে হবে। ডিপ্রেসেন্ট কি করে? কোন একটা কম্পোনেন্টকে উপরে উঠতে দেবে না, হ্যাঁ। আর যদি এমন হতো যে তুলতে হবে, তাহলে আমাকে অ্যাড করতে হবে অ্যাক্টিভেটিং এজেন্ট। সে কি করবে? কম্পোনেন্টটাকে উপরে তুলবে। তাহলে যে উপরে উঠতে সাহায্য করে, ফ্লোতের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে নিজে থেকে, সেই তুলে দেওয়া সাহায্য করে যে লোকটা, আমার যে মানে এজেন্টটা, সেটাকে বলা হবে অ্যাক্টিভেটিং এজেন্ট। আর যে উঠতে বাধা দেবে, উল্টো কাজটা করে, একজন উঠতে চাইছে তাকে বাধা দিচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিপ্রেসেন্টস। তো দুটোরই কাজে লাগে যখন আমরা সেপারেশন করব। দেখো ইট ক্যান, ওই জন্য বলছে ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজও করতে পারে অর ডিক্রিজও করতে পারে ফ্লোটেশন অফ ওর পার্টিকেলস। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, ধরো আমি এই ব্যাপারটা একটু, এই যেটা বলছিলাম, ধরো লেড সালফাইড আর জিঙ্ক সালফাইড দিয়ে ব্যাপারটা বুঝি। ধরো পিবিএস আছে প্লাস জেডএনএস আছে। এবার দুটোর মধ্যে তুমি কোনটাকে চাও? তুমি লেড নিষ্কাশন করতে এসেছো নাকি জিঙ্ক নিষ্কাশন করতে এসেছো, সেটা তোমার ডিপেন্ড করবে। এবার তুমি এটা এমন একটা ওর নিয়েছো যেটা কম অ্যামাউন্টে থাকবে, যেটা কম অ্যামাউন্টে থাকবে সেটা হচ্ছে ইম্পিউরিটি, আর যেটা বেশি অ্যামাউন্টে থাকবে সেটা হচ্ছে ওর। তাহলে ধরো মনে করো জিঙ্ক সালফাইড, এটা ধরো ইম্পিউরিটি, ঠিক আছে। তারপরে আমরা এখানে লিখবো স্পিসিস হ্যাভিং less in amount is impurities, impurity is impurity। তারপরে ধরো একটা, ধরো এটা ধরো 95% আছে, এটা আছে 5%, তাহলে কোনটাকে ইম্পিউরিটি বলবো? জিঙ্ক সালফাইড। যেটা কম অ্যামাউন্টে থাকবে সেটাকে বলবো আমরা impurity, আর species having more in amount is ore। দুটো জিনিস। আচ্ছা এবার ধরো এক্ষেত্রে ধরো জিঙ্ক সালফাইডটা অল্প পরিমাণে আছে, তাহলে মিক্সচারে পিবিএস এবং জেডএনএস এর মধ্যে জিঙ্ক সালফাইডটা অল্প পরিমাণে আছে, তাহলে জেডএনএস কে আমি কি বলবো? ইম্পিউরিটি। এবার তাহলে আমাকে কি করতে হবে? ফ্লোট করে কোডটাকে আমি পার করব পিবিএস কে। তো পিবিএস কে যদি আমি মিক্সচার থেকে আলাদা করতে চাই, তাহলে আমি কি করব? যদি নর্মাল ওয়েতে করি তাহলে তো দুজনেই ফ্লোট করে ফ্লোতের মধ্যে আটকে যাবে। তাহলে আমাকে যদি শুধু পিবিএস কে ফ্লোতের মধ্যে আটকাতে হয় বা আলাদা করতে হয় জিঙ্ক সালফাইড বা অন্যান্য কিছু থেকে, তাহলে আমি এখানে কি ইউজ করব? ডিপ্রেসেন্ট অর অ্যাক্টিভেটর? ডিপ্রেশন ইউজ করে জেডএনএস কে থামিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমার পিবিএস কে যদি আলাদা করতে হয় তাহলে আমি কিন্তু জেডএনএস কে আটকাতে হবে, কারণ যদি না করি তাহলে পিবিএস আর জেডএনএস দুজনেই যেহেতু সালফাইড, দুজনেই কিন্তু ফ্লোতের মধ্যে আটকে যাবে, গিয়ে দুজনেই আলাদা চলে আসবে এখানে মিক্সচার। তাহলে এখানে এই ফ্লোতের মধ্যে কিন্তু আমি
তুমি কিন্তু জেডএনএস ও পাবে আবার পিবিএস ও পাবে, কিন্তু সেটা আমি চাই না। আমি চাই জেডএনএস কে ইম্পিউরিটি হিসেবে ট্রিট করতে। তো ইম্পিউরিটি মানে তাকে আমি ওই চেম্বারেই, প্রথম চেম্বারেই রাখবো, পিবিএস কে আমি সেকেন্ড চেম্বারে নিয়ে যাব। তাহলে পিবিএস কে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে জেডএনএস কে যেভাবে হোক আমাকে আটকাতে হবে। তো জেডএনএস কে আটকাতে হবে, যখন আটকানোর কাজ হবে তখন কিন্তু আমাকে ডিপ্রেসেন্ট ইউজ করতে হবে। তো ডিপ্রেসেন্ট হিসেবে আমরা কি ইউজ করি এক্ষেত্রে, ধরো এই পার্টিকুলার কেসে আমরা NaCN, সোডিয়াম সায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড ব্যবহার করতে পারি, অ্যাকোয়াস, এটা ইউজ করলাম। এটাকে আমরা বলছি ডিপ্রেসেন্ট। এ কি করে, এ যেটা করে সেটা হচ্ছে জিঙ্কের সঙ্গে এ জুড়ে গিয়ে ZnCN4 2- এইটা তৈরি করে। ওকে, তো যখনই এটা তৈরি করবে তার মানে এটা কি, এটা একটা কম্পাউন্ড এবং লার্জ কম্পাউন্ড এবং ভারী, এবং ফলে কি কমপ্লেক্সটা কি করবে, সে নিচে সেটেল ডাউন হয়ে থাকবে অ্যাকোয়াস মিডিয়াম। তাহলে এ আর উপরে গিয়ে ফ্রোথ হতে পারবে না, ফ্রোথের সঙ্গে আটকাতে পারবে না। এবার যখন একে আটকে দিলে তুমি ডিপ্রেসেন্ট দিয়ে, তখন কি হলো, তাহলে কে কে ফ্রোথের মধ্যে যাবে, শুধুমাত্র লেড সালফাইড। তাহলে জিঙ্ক সালফাইডকে তুমি আটকে দিলে, উপরে তুমি ফ্রোথের মধ্যে যেতে দিলে না। এবার এইভাবে তুমি লেড সালফাইডকে পুরো ট্রান্সফার করিয়ে নিলে, করিয়ে নেওয়ার পরে এবার তুমি কি করতে চাও, এবার তুমি জিঙ্ক সালফাইডকে আবার, বাকি আরো তো ধুলো বালি হ্যাঁ সব আছে, তার থেকে আলাদা জিঙ্ক সালফাইডকে তুমি আলাদা করবে। জিঙ্ক সালফাইডকে যদি আবার আলাদা করতে চাই, তাহলে আবার কি কি অ্যাড করবো এখানে, প্রথমে পিবিএস আলাদা হয়ে গেল, জিঙ্ক সালফাইড তখনও প্রাথমিক চেম্বারে আছে। এবার সব পিবিএস আলাদা হয়ে যাওয়ার পরে এবার জিঙ্ক সালফাইডটাকে আলাদা করতে হবে। তো জিঙ্ক সালফাইড তো আলাদা হতে চাইবে না, কারণ ওকে তুমি তো ইনঅ্যাক্টিভেট করে দিয়েছো। তো সে ZnCN4- হয়ে রয়েছে, ZnCN4 2- হয়ে এবার রয়েছে। অ্যাক্টিভেটিং এজেন্ট ইউজ তাহলে করলে ওটা উঠে আসবে। হ্যাঁ, একে আবার অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করে আবার তাকে, তো হ্যাঁ, তো সেখানে আমরা ইউজ করি এক্ষেত্রে CuSO4 অ্যাকোয়াস, একে আমরা অ্যাক্টিভেটর বলতে পারি বা অ্যাক্টিভেটিং এজেন্ট। সে কি করে, সে হচ্ছে আবার ওটাকে ZnS এ কনভার্ট করে, ZnS এ কনভার্ট করে ও আবার উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে গিয়ে এটা কিন্তু সেপারেট হয়ে যাবে, বাকি গ্যাং ম্যাটেরিয়ালস থেকে আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি মিক্সচার অফ মেটাল কম্পাউন্ড থাকে তাদেরকে আমরা এইভাবে কিন্তু আলাদা করতে পারি। এবার এই যে প্রসেসটা, এই যে ফ্রোথ ফ্লোটিং যে প্রসেস, এই ফ্রোথ ফ্লোটিং প্রসেসটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, কাদের জন্য এই কাজটা করতে পারি সেপারেশন? মেটালটা হালকা হতে হবে। মেটালটা হালকা হতে হবে, এটা তো তার আগে প্রথম শর্ত হচ্ছে সালফাইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, মেটাল সালফাইড, তারপরে প্রথমে লিখেছি মেটাল সালফাইডের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রসেসটা ইউজ করতে পারি, এই যে ইউজ ফর মেটাল সালফাইডস। ঠিক আছে, এবার নেক্সট তোমার যেগুলো আছে সেগুলো হচ্ছে মেটাল পার্টিকেলস কে তোমার ইম্পিউরিটি থেকে আলাদা হতে হবে, ইম্পিউরিটি গুলো ভারী হতে হবে, তবেই না তাকে তুলতে পারবে উপরে। যদি মেটাল পার্টিকেল যেগুলো আছে সেগুলো যদি খুব ভারী ভারী হয়, মানে তারা কমপ্লিকেটেড হয় খুব, তাহলে তারা ওই স্টায়ার করলে তারা উপরের দিকে ভেসে উঠবে না। তো এটা হচ্ছে শর্ত আর কি। তো এই হচ্ছে আমার ফ্রোথ ফ্লোটেশন হয়ে গেল। তাহলে আমাদের তিনটে ফিজিক্যাল ক্যারেক্টার আমাদের হয়ে গেল। তাহলে আমরা দেখো, যদি যে ক্লাসিফিকেশনটা করেছিলাম, মানে আমরা যে স্টেপস গুলো করেছিলাম, তার মধ্যে আমাদের ক্রাশিং আলোচনা করেছি, হ্যাঁ, তারপর কনসেন্ট্রেশন অফ ওর সেটা আলোচনা করেছি, ফিজিক্যাল যেটা সেটা করে ফেলছি। এবার আমাদের কেমিক্যালি মানে লিচিংটা আছে, তারপরে আমরা কনসেন্ট্রেটেড ওর যেটা পেয়ে যাব। হ্যাঁ, এই বিভিন্ন প্রসেসে দেখতেই পাচ্ছ যে সবার জন্য সবকিছু অ্যাপ্লাই করা যাবে। ধরো মেটাল কার্বনেট আছে, তাদের জন্য কি ফ্রোথ ফ্লোটেশন অ্যাপ্লাই করা যেত? হ্যাঁ, বা জিঙ্ক সালফাইড বা এসএন বা এই ধরনের যারা জিঙ্ক সালফাইড ধরো নন ম্যাগনেটিক, তার ক্ষেত্রে কি ম্যাগনেটিক সেপারেশন ইউজ করা যাবে? করা যাবে না। তো গ্র্যাভিটি সেপারেশনের ক্ষেত্রেও তাই, মানে এক একটা পার্টিকুলার প্রসেস পার্টিকুলার টাইপ অফ ওরের জন্য প্রযোজ্য, যেটার জন্য যেটা প্রযোজ্য সেটা করতে হবে। তো পরীক্ষায় এইগুলোকেই দেয়, মানে এরকম ভাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যাতে করে যে ধরনের কোশ্চেনই দিক, তারা বললো তোমাকে কি করে তুমি লেড সালফাইডকে কনসেন্ট্রেট করবে, তার সফিস্টিকেটেড প্রসেস নিয়ে আলোচনা করো। তাহলে তোমার এবার তখন তুমি ব্যাপারটা যদি না বোঝো, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে কোন, তুমি যাই হোক একটা লিখে দিয়ে চলে আসবে। কিন্তু মেটাল সালফাইড যখন বলে দিয়েছে, তখন তোমার কিন্তু মাথায় আসবে এটা ফ্রোথ ফ্লোটেশন করতে হবে। বা যখন আয়রনের কোনো কম্পাউন্ড দিয়ে বলে দিয়েছে, তখন কিন্তু তোমার মাথা থাকবে যে ম্যাগনেটিক সেপারেশন করতে হবে। তো এইভাবে ব্যাপারগুলো আসবে আর কি।
তো এটা আমাদের হয়ে গেল ফিজিক্যাল সেপারেশন, এরপরে কেমিক্যাল সেপারেশন, তারপর আমরা করব হচ্ছে ক্যালকাইনেশন, রোস্টিং, এগুলো করবো আর কি, যেগুলো মেটাল অক্সাইড তৈরি করব কিভাবে, অক্সিডাইজ করার যে ব্যাপার স্যাপার গুলো, সেখানে আমাদের রেডক্সের ব্যাপার ট্যাপারগুলো চলে আসবে, হ্যাঁ, ওই এলিনগ্রাম ডায়াগ্রাম গুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। ওকে, থ্যাংক ইউ। লাস্ট স্ক্রিনটা একবার দেখাবেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে।